নীলুদা একটা বই পড়ছিল। বইটা একটা ইংরেজি বই। বইয়ের নামটা এত দূর থেকে ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তবে যখন নীলুদা বই পড়ে তখন কোনো রকম বিরক্ত করাটা সে পছন্দ করে না। তাই আমিও ঘরের একপাশে বিছানার ওপরে চুপ করে বসে আমার কলেজের নোটসগুলো নেড়েচেড়ে দেখছিলাম। এক মনে নীলুদা বই পড়তে পড়তে সিগারেট টান দিচ্ছিল। সিগারেটের গন্ধ ঘরের চারপাশে ছড়িয়ে পড়েছে। তাই উঠে জানালাটা খুলে দিলাম। বাইরে অন্ধকার নামতে শুরু করেছে। একটু পরেই চারপাশটা আরও অন্ধকার হয়ে যাবে। তখন ঘরের মধ্যে আলো থাকলেও পেছনের দিকটা আর কিছুই দেখা যাবে না। এ সময়টা আমার বেশ লাগে। চারপাশটা আস্তে আস্তে চোখের সামনে থেকে কেমন উধাও হয়ে যায়। জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনটা ভাবছি, হঠাৎ নীলুদা বইয়ের কাছ থেকে মুখ না তুলেই বলল, সজল সরে আয়, খোলা জানালার কাছে ওভাবে দাঁড়াস না, ইতিমধ্যে কিন্তু ঠান্ডা পড়তে শুরু করেছে। এটুকু ঠান্ডায় আমার কিছু হবে না নীলুদা। তাছাড়া তুমি তো বলো ঠান্ডা গরম সব কিছু সহ্য করা শিখতে হয়, যাতে যে কোনো পরিস্থিতিতে সমস্যা না হয়। বিশেষ বিশেষ সময় অনেক কিছু মনে রাখতে হয়, বুঝলি। 2 মাস পরে তোর পরীক্ষা। এই সময় ঠান্ডা লাগিয়ে কোনো অসুখ বিসুখ বাঁধিয়ে ফেললে বড় ছোটো সমস্যা তৈরি হবে। আর এখন সবে শীত পড়তে শুরু করেছে, আর এই সময় ওভাবে খোলা জানালার কাছে সন্ধ্যের দিকে থাকলে ঠান্ডা হাওয়ায় নিশ্চয়ই তোর জ্বর না হলে কাশি বা অন্য একটা কিছু বাঁধবেই। তাছাড়া পেছনের দিকটাও ফাঁকা, সেটা আমি বুঝতেই পারছি। যে তোর অন্ধকার পছন্দ হয় বলে তো আর এমন কোনো ব্যাপার নয় যে অন্ধকার দেখতে গিয়ে ঠান্ডা লাগিয়ে বসবি। আমার যে অন্ধকার পছন্দ হয় সেটা তুমি কি করে বুঝলে? অন্ধকার নয়, আসলে দিনের আলোয় বাড়ির পেছনের দিকের উঁচু ভাঙা পাঁচিলটা দেখা যায়, তার পেছনে গাছের মাথাগুলোও দেখা যায়। আর অন্ধকার নামতে শুরু করলে তখন আর কিছুই দেখা যায় না। এই ব্যাপারটাই তোর কাছে বেশ ভালো লাগে। অথচ তুই কলেজে পড়িস, এখন তোর কাছে এই সব ব্যাপার নিয়ে ভাবাটা একটু কি ছেলে মানুষ নয় কি? ছেলে মানুষই কি না জানি না, তবে আমার বেশ ভালো লাগে। আসলে ছোট থেকেই ওটা আমার ভালো লেগে আসছে, তাই তো আলাদা করে ভাবতে পারিনি। বেশ, এরকম ছোটোখাটো 2-1টা জিনিস থাকা দরকার, বুঝলি। আমারও ছিল ছোটবেলায়। আমি নীলুদা আর কিছু বলতো তার আগেই মোবাইলটা বেজে উঠল। টেবিলের একপাশে মোবাইলটা বেশিরভাগ সময় সাইলেন্ট অবস্থায় থাকে। নীলুদা মোবাইল খুব একটা ব্যবহার করা পছন্দ করে না, তবুও সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এগুলো তো করতেই হবে। তবে আমার মতো নীলুদার ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামের কোনো আইডি কিছুই নেই। নীলুদা ফোন ব্যবহার করে শুধুমাত্র ফোন আসা যাওয়া এবং টেক্সটের জন্য। তবে কথাই তার কাছে বেশ গুরুত্বপূর্ণ। মোবাইলটা কানে তুলে নীলুদা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলল, হ্যালো, নীলোৎপল চক্রবর্তী বলছি। অপর প্রান্ত থেকে কি কথা হলো তা শোনা গেল না। মোবাইলে কথা বলার সময় কান পাতায় নীলুদার বারণ আছে, তাই আমি আর কান পাতলাম না। নিজের মতো নোটসের ভিড়ে হারিয়ে গেলাম। একটু পরে মোবাইল কান থেকে নামিয়ে রেখে নীলুদা বলল, ভেবেছিলাম এই অরবিন্দুর লেখা দ্য ডিভাইন বইটা শেষ করব খুব তাড়াতাড়ি, কিন্তু মনে হয় হবে না, বুঝলি সজল। একটু পরেই একজন দেখা করতে আসবে। কথাটা শুনে আমি মনে মনে প্রায় লাফিয়ে উঠলাম। কেউ দেখা করতে আসছে মানে নীলুদার নতুন কেস। ও বলা হয়নি, নীলুদা মানে নীলোৎপল চক্রবর্তী শখের গোয়েন্দা। শুধু শখের নয়, বেশ কয়েকটা কেসে নীলুদা পুলিশের সঙ্গেও কাজ করেছে। পুলিশের সব্যসাচী বসু নীলুদার কলেজের সময়ের বন্ধু। সেই সূত্রেই পুলিশের কেসে নীলুদা কাজ করে। পুলিশের মহলই তাকে প্রশংসা এনে দিয়েছে। তাছাড়া আরও একজন আছে। ঠিক এমন সময় বাইরে থেকে দরজার বেলটা বেজে উঠল। রান্নাঘর থেকে নবাব গিয়ে দরজাটা খুলে দিতেই একটা চেনা হাসির সঙ্গে হুড়মুড় করে কেউ এসে ঘরের ভেতরে ঢুকলো। আর তারপরই দরজার কাছে দেখতে পেলাম পরীক্ষিত বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আমাদের পরিজেঠুকে। পরিজেঠুকে আমি প্রথম থেকেই জেঠু বলি, তবে ভদ্রলোক একসময় পুলিশে ছিলেন। পুলিশের বেশ দারোগাবাবু ধরনের কিছু একটা ছিলেন। তারপর রিটায়ার করেছেন, আজ 5 বছর হলো। রিটায়ার করার পরে তার একটা অদ্ভুত শখ হয়েছে। যাক, তার কথা পরে বলবো। পরিজেঠু দরজা দিয়ে ভেতরে ঢুকে এসে
উচ্ছ্বসিত স্বরে বলল, আরে নীলু, তুমি ভাবতে পারবে না, এবারে এমন একটা অদ্ভুত জিনিসের সন্ধান পেয়েছি, তোমার কাছে না এলে এটা নিয়ে 100% নিশ্চিত হতে পারছি না। নীলুদা হাতের ইশারায় পরিজেঠুকে সামনের চেয়ারে বসতে বলল। আমি বিছানার ওপরেই বসে রয়েছি। নীলুদা উল্টো দিকে চেয়ারে বসে গম্ভীর গলাতে বলল, এবার কি খুঁজে পেলেন? পুরনো আমলের একটা ঘড়ি, বুঝলে? যাদের সঙ্গে কথা হয়েছে তারা জানাচ্ছে ওই ঘড়িটা নাকি আজ থেকে প্রায় 200 বছরের আগের ঘড়ি। ইংরেজ আমলে কোনো এক ইংরেজ মিস্ত্রি তৈরি করেছিল। ঘড়িটা অনেকটা গ্র্যান্ডফাদার ক্লকের মতো, কিন্তু এই ঘড়িটা যে কাঠ দিয়ে তৈরি হয়েছে সেটা নাকি অনেক পুরনো। তাছাড়া এর ডিজাইন এমনকি আরও অনেক কিছুই নাকি অন্যান্য ঘড়ির থেকে একেবারে আলাদা। আর সবচেয়ে বড় কথা হলো, এই ঘড়িটা নাকি সূর্যলোকে চলে। আমি আর চুপ করে থাকতে পারলাম না, বললাম, সূর্য ঘড়ি? হ্যাঁ, সজল অনেকটা সেটাই বলল, সূর্য ঘড়ি, কিন্তু জিনিসটা নিজের চোখে দেখিনি। ওরা ছবি পাঠিয়েছে, এই দেখো নীলু। কথাটা বলে জেঠু তার পকেট থেকে মোবাইল বার করে একটা ছবি তুলে এগিয়ে দিল নীলুদার দিকে। আমিও এই ফাঁকে উকি মেরে একবার ছবিটা দেখলাম। সত্যি অনেকটা গ্র্যান্ডফাদার ক্লকের মতোই, কিন্তু বেশ বড়, আর রংটা কেমন আলাদা। দেখে মনে হচ্ছে সত্যি আমাদের ভারতীয় মিস্ত্রিদের হাতে তৈরি নয়, কিন্তু যদি এটা আসল হয় তাহলে এটা তো দাম অনেক হবে। পরিজেঠু আবার হাসলো, তারপর বলল, খবরটা যে দিয়েছে সে আমার অত্যন্ত চেনা লোক। তাছাড়া সে বলেছে মার্কেটে এর যতই দাম থাকুক না কেন সে খানিকটা কম আমার ব্যবস্থা করে দেবে। তুমি তো জানোই, টাকা পয়সা নিয়ে আমার খুব একটা ভাবতে হয় না, যা আছে তাতে বেশ ভালোই চলবে। আমি একা, আর আমার সব সময়ের সঙ্গী ওই হারাধন। আমরা দুজনে পায়ের ওপর পা তুলে বসে খেলেও এ টাকা শেষ হবে না। তাই ভাবছি ঘড়িটা যদি আনতেই পারি, তবে আমি একা যেতে সাহস পাই না। নীলু, তুমি যদি আমার সঙ্গে চলো, বুঝলে? নতুন কেস হাতে এখন তো এইভাবে যাওয়া সম্ভব নয়। কোনো ব্যাপার না, তুমি কেসটা মিটিয়ে নাও, তারপর একদিন ফাঁকা হয়ে চলো। আমি গাড়ির ব্যবস্থা করেই রেখেছি। একটা গাড়ি কিনবো ভাবছি, তবে ওই সাহস পাচ্ছি না। আসলে এত দুর্ঘটনা ঘটে আজকাল রাস্তায়, তাই আজকাল করছি। সে যাই হোক, তুমি বললে আমি গাড়ির ব্যবস্থা করব। দিনে দিনে যাব, দিনের দিনেই চলে আসবো, সমস্যা কিছুই হবে না। জায়গাটা কোথায়? মুর্শিদাবাদের কাছে, মুর্শিদাবাদের হাজারদুয়ারির ওই এলাকার কাছাকাছি। তবে সেখানেই বা আমার চেনা লোক আছে, অসুবিধা হবে না কোনো। তুমি একটু ফাঁকা হয়ে আমাকে জানিও, কেমন? পরিজেঠু এলে কিন্তু সময়টা বেশ কেটে যায়। পরিজেঠু বড় মজার মজার কথা বলে মাঝে মাঝে। একদিন বলেছিল, সজল আমার এমন একটা দেশে আছে যেখানে পিঁপড়েদের লম্বা লম্বা পা আছে। এমন লম্বা লম্বা সেই পা যে তা পিঁপড়েদের চেয়ে প্রায় অনেক গুণ বেশি লম্বা। সেই পা নিয়ে তো আর পিঁপড়েরা হাঁটতে পারবে না, পাও তুলতে পারবে না, তাই ওরা চলে গড়িয়ে গড়িয়ে। চায়ের পর্ব শেষ হতে না হতেই নবাব এসে জানালো একজন দেখা করতে এসেছে। নীলুদা বোধহয় তার জন্যই অপেক্ষা করছিল। ভেতরে পাঠিয়ে দে বলার সঙ্গে সঙ্গে এক কাপ চাও নিয়ে আসতে বলল। পরিজেঠু আস্তে আস্তে বলল, তা নতুন মক্কেল নাকি? দেখুন মিস্টার চক্রবর্তী, আসলে গোটা ব্যাপারটা এখনও আমি কিছুই বুঝতে পারছি না, তাই এক প্রকার বাধ্য হয়েই আমি আপনার কাছে এলাম। আর জিনিসটা এমন যে পুলিশের কাছে আমি যেতে পারবো না, মানে বাবা না বললে আপনি বুঝতে পারবেন না। দেখুন মিস্টার রায়, আমার কিন্তু কয়েকটা ব্যাপারে কিছু নিয়ম আছে। আর কেস যদি পছন্দ না হয় তাহলে আমি যেমন হাতে নিই না, তেমন কেস হাতে নেওয়ার পর প্রয়োজন হলে কিন্তু আমি পুলিশের সঙ্গেও সমস্ত ব্যাপারে আলোচনা করি। পুলিশে আমার এক বিশেষ বন্ধু রয়েছে, তবে এটুকু কথা আপনাকে দিতে পারি, যদি আপনি আইনগতভাবে
কোনো ভুল কাজ না করে থাকেন, তাহলে আপনার কোনো সমস্যাই হবে না। না, সেসব ব্যাপার নয়। আসলে আমি গোটা ব্যাপারটা আমি বাইরে জানাজানি করতে চাইছি না, তাই সেই জন্যই আর কি। এমনিতে আইনিভাবে কোনো ভুল আমি করিনি। আসলে যেটা চুরি গেছে সেটা একটা সোনার মেডেল। মেডেলটা আমার বাবা এক সময় পেয়েছিলেন। আপনি হয়তো আমার বাবার নাম জানেন, মিস্টার জগদীশ রায়। এক সময় তিনি স্পোর্টসের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জাতীয় স্তরে এই মেডেল পেয়েছিলেন। সেই মেডেলটি চুরি গেছে। এই চুরির ব্যাপারে আপনি কাউকে কি সন্দেহ করেছেন? সন্দেহ কাউকে কি করে করব বলুন তো মিস্টার চক্রবর্তী। আমার ঘরের দরজা যেভাবে আমি বন্ধ করে রেখে গিয়েছিলাম সেইভাবেই বন্ধ। আলমারির দরজাও বন্ধ, অথচ তার ভেতর থেকে মেডেলটা উধাও। মেডেলের পাশে আরও অনেক কিছু ছিল, বেশ কিছু টাকা পয়সা ছিল, তাছাড়া আরও দামি জিনিসপত্র ছিল সঙ্গে। তবে সেই সমস্ত কিছু চুরি যায়নি, শুধুমাত্র মেডেলটাই সেখান থেকে উধাও হয়ে গেছে। আপনি এর মধ্যে কোথাও গিয়েছিলেন, বাইরে? হ্যাঁ, আমি গিয়েছিলাম। 3 দিনের জন্য আমি একটা কাজে রাজস্থান গিয়েছিলাম। আসলে আমায় ব্যবসার কাজে সবসময় এখানে ওখানে যেতেই হয়। বাড়িতে ফিরে এসে কাল রাতে আর তেমন কিছু দেখিনি। আজ সকালে আলমারি খুলে দেখি এই অবস্থা। প্রথমে ভাবলাম মনের ভুলে হয়তো অন্য কোথাও রেখেছি। তারপরেই মনে পড়ল, না, আলমারি বন্ধ করার সময় ওটা ওইখানেই ছিল। তাছাড়া আলমারির চাবি আমার কাছেই থাকে, নিজের হাতে বন্ধ করেই চাবি নিজেই রাখি। তাহলে আপনার বাড়িতে কাজের লোক ছাড়া আর কে আছে? আমার বাড়িতে আর কেউ নেই। আমার বাড়িতে আমি আর আমার একজন কাজের লোক। বিয়ে একবার করেছিলাম বটে, তবে স্ত্রী 2 বছরের মধ্যেই মারা যান। তারপরে আর বিয়ের একটা ইচ্ছা খুব হয়নি। ব্যবসাপত্র নিয়ে আমি মেতে থাকি, কিন্তু কাজের লোকটিকে সন্দেহ করা একদমই যায় না। তার একটা বড় কারণও রয়েছে। আমি যখন বাইরে কোথাও যাই, সে আমার সঙ্গে আমার কাজের জন্যই যায়। এমনকি রাজস্থানে সে আমার সঙ্গেই গিয়েছিল। নীলুদা মুখের ওপর হাত চাপা দিল, তারপর বলল, সেটাই আসল ব্যাপার মিস্টার চক্রবর্তী। আর আমি পুলিশের কাছে যেতে চাইছি না, তার কারণ হলো এই বাবার মেডেলটা নিয়ে সে সময় অনেক কথা হয়েছিল। এখন আবার নতুন করে সেটা নিয়ে কিছু হোক, তা আমি চাই না। বুঝতেই পারছেন, ব্যবসায়ী হিসেবে এলাকায় আমার নাম ভালোই রয়েছে। এখানে 2টো হোটেলে আমার শেয়ারও আছে। তাছাড়া যে ট্রান্সপোর্টের ব্যবসা আমি করি, তাতেও বেশ মুনাফা হয়। আমি অন্য কোনো কিছুর মধ্যে জড়িয়ে যেতে চাই না কোনোভাবে। শুধুমাত্র বাবার মেডেলটা আমি ফেরত চাই। অর্থাৎ আপনি বলতে চাইছেন, যা হয়েছে ফাঁকা বাড়িতে হয়েছে, কিন্তু ঘরের দরজা জানালা আর আলমারির দরজা সমস্ত কিছুই আগের মতোই বন্ধ ছিল। তাহলে চোর ঢুকলো কি করে, আর বেরোলেই বা কি করে? তো মিস্টার রায়, আমি পুলিশ হয়ে আপনাকে একটা কথা বলতে পারি। পুলিশের কাছে ব্যাপারটা একবার জানাবার প্রয়োজন আছে, না হলে পরে যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু পুলিশ উল্টে আপনাকেই জেরা করবে। আপনি কেন আগে ভাগে বলেননি? সেটা আমি জানি, আর সেই কারণেই আমি ব্যাপারটা পুলিশের কাছে নিয়ে যেতে চাইছি না। এখন মিস্টার চক্রবর্তী, যদি আপনি কিছু করতে পারেন তাহলে বলুন, না হলে আমায় অন্য কোনো ব্যবস্থা করতে হবে। নীলুদা একটা ডায়েরি বার করে তাতে কি যেন লিখে রাখছিল। আমি জানি ও কেসের ব্যাপারটাই লিখে রাখছে। তারপর বলল, মিস্টার রায়, এইভাবে কোনো কিছুই বলা সম্ভব নয়। আমায় একবার আপনার বাড়িতে যেতে হবে। আপনার বাড়িতে গিয়ে সমস্ত ব্যাপারটা দেখে তারপরে আমি সঠিকভাবেই কিছু বুঝতে পারবো আর কি। বেশ, তো তাহলে আপনি কালকেই আসুন। কাল আমি বাড়িতেই থাকছি। ঠিকানাটা এই যে, এটা আমার কার্ড। মিস্টার রায় একটা কার্ড এগিয়ে দিল নীলুদার দিকে। তারপরে উঠে দাঁড়িয়ে বলল, নমস্কার, তাহলে আমি এখন আসি। কালই আসবেন কিন্তু। আসলে আমায় আবার পরশু একবার বেরোতে হবে। কাল যদি আপনি আসেন তাহলে আমার সুবিধাই হয়। নীলুদা তাকে আশ্বস্ত করতে সে বেরিয়ে পড়ল। একটু চুপ করে থেকে পরিজেঠু বলল, কি ভাবলে নীলু, কেসটা হাতে নেবে? কেন যেন মনে হচ্ছে কেসের মধ্যে কিছু একটা আছে।
বন্ধ দরজা, বন্ধ আলমারি, তার মধ্যে থেকে মেডেল উধাও, অথচ বাড়িতে কেউই নেই। সন্দেহ করার মধ্যে একজনই আছে, ওই কাজের লোকটা, কিন্তু সেও তো মিস্টার রায়ের সঙ্গেই গিয়েছিল। তাহলে এতক্ষণ চুপ করেছিলাম আমি। এবার বললাম, বাইরে থেকে কেউ বাড়িতে ঢুকে চুরি করেছে নীলুদা, কিন্তু সমস্যা হলো ঘরের দরজার আলমারিটা, আর চাবি পেল কোথায়? নীলুদা চুপ করে রইল, কোনো কথা বলল না। একটু পরে পরি জেঠু চলে গেলে নীলুদা আমাকে জানালো এই কেসটা শেষ হলে তারপরে সে পরি জেঠুর সঙ্গে যাবে মুর্শিদাবাদে সেই ঘড়ি আনতে। পরদিন সকালে নীলুদা আর আমি বেরিয়ে পড়লাম। মিস্টার রায়ের বাড়ির কাছেও চলে আসলাম তাড়াতাড়ি। নীলুদা যখন কোনো কেস হাতে নেয় তখন সময় সুযোগ পেলে আমি তার সঙ্গে লেগে পড়ি। নীলুদা সেটা জানে, তাই আজ বেরোবার আগে আমায় যখন তৈরি হয়ে নিতে বলল তখন আমি বললাম, মিস্টার রায়ের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, চল একবার ব্যাপারটা দেখেই আসি কি হয়েছে। যদিও বাড়িটা দেখে যে কিছু হবে সেটা আমার মনে হচ্ছে না। আমাদের যেটা দেখার সেটা হলো আলমারি এবং দরজা। তাছাড়া বাড়ির কাজের লোকটির সঙ্গেও একবার কথা বলে দেখতে হবে, কি বুঝলি? আচ্ছা নীলুদা, এই যে মিস্টার রায় বললেন তার বাবা একসময় জাতীয় স্তরে মেডেল জিতেছিলেন, কিন্তু সেই মেডেল নিয়ে কিছু একটা হয়েছিল, সেটা কি? ব্যাপারটার খোঁজ আমি লাগিয়েছি, আশা করছি খুব শীঘ্রই জানা যাবে। এমন কিছু একটা হয়েছিল যেটা মিস্টার রায় বাইরে আনতে চাইছেন না, তাই সেই পুরনো ইতিহাস তিনি ঘাঁটাতেও চাইছেন না। না হলে এমন একটা সোনার মেডেল চুরি গেল, সেক্ষেত্রে তার প্রথমে পুলিশের কাছে যাওয়া উচিত ছিল, অথচ তিনি সেখানে না গিয়ে এসেছেন আমার কাছে। গাড়ি ধরে যখন মিস্টার রায়ের দেওয়া ঠিকানা মতো তার বাড়ির কাছাকাছি গিয়ে পৌঁছালাম তখন বুঝতে পারলাম এটা আমাদের এলাকা থেকে খানিকটা বাইরের দিকে। পাশাপাশি বেশ কিছু দোতলা বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। বড় রাস্তা ছেড়ে একটু ভেতরের দিকে ঢুকতে হলো। কার্ডের ঠিকানা দেখিয়ে একজনকে জিজ্ঞাসা করতে সে বাড়িটা দেখিয়ে দিল। দোতলা বাড়ি, বাড়ির সামনে খানিকটা ফাঁকা জায়গা, বড় গেট। গেট খুলে যখন ভেতরের দিকে ঢুকছি তখন একজন কাজের লোক গোছের কেউ দরজার কাছে কি যেন করছিল। আমাদের দেখতে পেয়ে এগিয়ে এসে বলল, আগে কি চাই? এটা মিস্টার রায়ের বাড়ি তো? উনি আমাদের আসতে বলেছিলেন, এই যে ওনার কার্ড। নীলুদা কার্ডটা এগিয়ে দিতে লোকটা একবার আমাদের দুজনকে দেখল, তারপরে আমাদের নিয়ে নিচে বসার ঘরের দিকে এগিয়ে গেল। আমরা নিচের ঘরে বসে রয়েছি, এমন সময় ওপর থেকে নেমে এলেন মিস্টার রায়। আমি জানতাম মিস্টার চক্রবর্তী আপনি নিশ্চয়ই আসবেন। আপনার ব্যাপারে যা শুনেছিলাম তাহলে তা সত্যি, আপনার কথার দাম আছে। আসলে এখনকার দিনে সবারই কথার দাম কম, বুঝলেন কি না? এই আমিও মাঝে মাঝে কথা দিয়ে কথা রাখতে পারি না। আমাকে একবার সেই ঘরটা দেখাবেন যে ঘরে আপনার ওই আলমারিটা ছিল এবং সেখান থেকে ওই সোনার মেডেলটা চুরি হয়েছে যেটা আপনি কমপ্লেন করলেন। আসুন আমার সঙ্গে উপরে আসুন। ওপরে ঘরে আলমারিটা রাখা রয়েছে। মাধব, তুই সবার জন্য একটু চা করে নিয়ে আয়। তুমি চা খাও তো? কথাটা আমায় উদ্দেশ্য করে বলা। আসলে কলেজে প্রথম বর্ষে পড়লেও আমার উচ্চতার জন্য আমাকে একটু ছোট বলেই মনে হয়। সজল কলেজের ছাত্র, চা খায়, তবে আমি কিন্তু দুধ চা খাই না। সে কি? আচ্ছা মাধব, দুটো লিকার আর একটা দুধ চা। সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে গেলাম। ততক্ষণে চারপাশে একবার চোখ বুলিয়ে নিলাম। বসার ঘরের কাছে দুটো সোফা পাশাপাশি রাখা, মাঝখানে একটা গোল গোছের টেবিল, একপাশে বড় একটা কালার টিভি। ঘরের মধ্যে এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে আরও অনেক কিছু, ফুলদানি, দেয়ালে ছবি, ঘরের মেঝের ওপর কার্পেট পাতা। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। ওপরে উঠে প্রথম যে ঘরের কাছে মিস্টার রায় দাঁড়ালেন সে ঘরের দরজা খোলা। বললেন, এটা আমার ঘর, এই ঘরেই আমি থাকি। মাধব নিচে থাকে, তবে এই ঘর নয়, ওই যে শেষের ঘর, ওটা আমার কাজের ঘর, ওইখানেই আলমারিটা রয়েছে। ঘরের দরজাটা খুলে ঢুকতেই বোঝা গেল এই ঘরে খুব একটা আসার প্রয়োজন হয় না। ঘরের মধ্যে একপাশে বইয়ের তাক, তবে বেশিরভাগ ইংরেজি বই। একপাশে একটা টেবিলের ওপর ডায়েরি করা কাগজপত্র,
ও একটা আলমারি। ঘরের একপাশে ছোট্ট একটা বিছানা রয়েছে, তবে সেই বিছানায় মিস্টার রায় ঘুমুন বলে মনে হয় না। এটা যে শুধু কাজের ঘর দেখেই বোঝা যাচ্ছিল। একটা চেয়ার টেনে মিস্টার রায় আমাদের বসতে বললেন। তারপর আলমারির সামনে এগিয়ে গিয়ে বললেন, এই যে এই আলমারিটা মিস্টার চক্রবর্তী, এই আলমারিতেই সেই মেডেলটা ছিল, কিন্তু কোথায় যে গেল আপনি একবার দেখুন না। নীলুদা উঠে গেল। সেই ফাঁকে আমি একবার চোখ বোলালাম। আলমারির 3টি থাকে, পাশাপাশি কাগজপত্র, বেশ কিছু খাতা গোছের কিছু, আর ওপরের দিকে একটা ব্রিফকেস ও 2টো ছোট ছোট বাক্স, আর তার পাশে বেশ কিছু ক্যাশ টাকাও রয়েছে। নীলুদা এগিয়ে গিয়ে আলমারির দরজাটা বন্ধ করলো, আবার খুলল, আবার বন্ধ করলো। ভালো করে আলমারির গায়ে কি যেন দেখলো। তারপরে আলমারির হাতল, লক সব কিছু ভালো করে পরীক্ষা করলো। মিস্টার রায়ের থেকে চাবিটা নিল। তারপর সেই চাবি দিয়ে আলমারিটা খুলে নিয়ে কি যেন ভাবতে ভাবতে বলল, আচ্ছা, এই আলমারির আরেকটা চাবি থাকার কথা তো, সেটা কোথায়? ওই চাবিটা অনেকদিন আগেই হারিয়ে গেছে, তা প্রায় বছরখানেক তো হবেই। কোথায় যে গেছে তা আমি জানি না, তবে তার জন্য কোনো অসুবিধা হতো না, এই চাবিটা আমার কাছেই থাকতো। চাবিটা হারিয়েছিল কোথা থেকে? সেটাও অ্যাকচুয়ালি ঠিক মনে নেই। একটা চাবি আমার কাছে আমার ঘরে সবসময় থাকতো, আর একটা চাবি থাকতো এই ঘরে, ওই যে বিছানাটা দেখছেন, ওই বিছানাটার কাগজের তলাতে। কোনো প্রয়োজনে তাড়াতাড়ি এই ঘর থেকে আলমারি খুলতে হলে তখনই শুধুমাত্র ওই চাবিটা কাজে লাগাতাম, কিন্তু হঠাৎ করেই চাবিটা হারিয়ে যায়। যখন এই ঘর পরিষ্কার করা হয়েছিল তখন সব কিছুই সরানো হয়েছিল, হয়তো তখনই কোথাও হারিয়ে গেছে। নীলুদা ঘরের মধ্যে এদিকে ওদিকে ঘুরে দেখছিল, ঘরের জানলাটাও দেখছিল। তার পর্যবেক্ষণ একটু আলাদা। সে সব কিছু চোখ দিয়ে দেখে, এবং বিশেষ করে যাতে তার সংগ্রহ বেশি হয়, সে কোনো কিছুর কাছে গিয়ে খুব সহজে সেটা হাত দিয়ে ধরে দেখে না, যাতে প্রতিপক্ষের সন্দেহ না হয়। বিভিন্ন ক্ষেত্রে নীলুদা এমন কাজ করে থাকে। একটু পরেই সেই কাজের লোক মাধব আমাদের জন্য চা নিয়ে এলো। আমাদের দুজনের জন্য লিকার চা ও মিস্টার রায়ের জন্য শুধু চা দিয়ে গেল। তারপর আস্তে আস্তে কিছু একটা মিস্টার রায় বললেন, একবার তুই চলে যা, বুঝলি? আর ওরা কি দিয়ে যাবে না যাবে, তাছাড়া আরও কিছু লাগবে তো, তুই গিয়ে নিয়ে চলে আয়। একটু পরে মাধব বেরিয়ে গেল। নীলুদার দেখা বোধ হয় শেষ হয়েছিল। সে চায়ের কাপে চুমুক দিতে দিতে উল্টো দিকে বসে থাকা মিস্টার রায়কে উদ্দেশ্য করে বলল, আপনি যখন এখান থেকে রাজস্থানে গিয়েছিলেন তার আগে ওটা আলমারিতেই ছিল? মনে আছে, কারণ সেদিন আমাকে অনেকক্ষণ কাজ করতে হয়েছিল। কাজ শেষ করে এই ঘরের আলমারি বন্ধ করে দিয়েছিলাম আমি নিজের হাতে। তারপর আলমারিতে তালা দিয়ে চাবি আমার কাছেই রেখে দিই। আপনার কি আর কাউকে সন্দেহ হয়? মানে দেখুন না, ওই মেডেলটা যদি কেউ বাইরে থেকে চুরি করতে পারে, প্রথমে আমাদের মোটিভটাই তো খুঁজতে হবে, বুঝলেন তো? মিস্টার রায় কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আসল কথা হলো, আমার বাবা মারা গেছেন তা আজ থেকে প্রায় 15 বছর আগে, আর তিনি এই মেডেল যখন পেয়েছিলেন তা আরও 15 বছর, অর্থাৎ 30 বছর আগের কথা। এতদিন আগের একটা মেডেলের কথা এতদিনে অনেকেই ভুলে গেছেন, এমনকি আমার চেনাশোনা যারা রয়েছে তারাও ভুলে গেছে। তাহলে সেটা এই এতদিন পরে কেউ কেন চুরি করতে যাবে বলুন তো? চুরি করার হলে তো আগেই চুরি করতে পারতো। হয়তো সঠিক সময়ের জন্যই সে অপেক্ষা করেছিল, কোনোভাবে সঠিক সময় পেয়েছে তাই। আচ্ছা, আপনার এই কাজের লোকটা কতদিন এখানে আছে? মাধব আমার কাছে কাজ করছে প্রায় 15 বছর হলো, তবে মাঝখানে বছরখানেকের জন্য সে একবার কাজ ছেড়ে দিয়েছিল, আবার পরে ফিরে আসে। কেন কাজ ছেড়ে দিয়েছিল কেন? আসলে তখন আমার ব্যবসা এমন ভালোভাবে হয়ে ওঠেনি। তাছাড়া মাধব একা একা বাড়িতে থাকতে পারে না, অন্ধকার হয়ে গেলে মাধব একটু ভয় পায়। আমায় তখন বেশিরভাগ সময় বাইরে থাকতে হতো, তখন মাধবকে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমার ছিল না, তাই মাধব বাধ্য হয়ে কাজ ছেড়ে দিয়েছিল। পরে আমি তাকে খুঁজে বার করি, কারণ তখন আমি ওকে আমার সঙ্গে নিয়ে যেতে পারতাম। মাধব বড় বিশ্বস্ত লোক মিস্টার চক্রবর্তী। মাধব এই ব্যাপারে সন্দেহ করার মতো কোনো কাজই করেনি। আমি চা শেষ করে চুপ করে বসে ওদের কথা শুনছিলাম।
এবার নীলুদাও উঠে দাঁড়িয়ে বলল, যে কোনো কারণেই হোক মিস্টার রায়, আপনি মনে করছেন আপনার বাড়ি থেকে মেডেলটা চুরি হয়েছে আপনি বাড়ি থেকে যাওয়ার পরেই, কিন্তু আপনার ঘরের দরজা আর আলমারি খোলা হয়নি। এর দুটো রাস্তা থাকে, তবে তা নিয়ে এখন আমি কথা বলতে চাইছি না। প্রথমে আমাদের খুঁজে বার করতে হবে ওই মেডেলটা চুরি করতে পারে কে এবং কেন, এবং যে এসেছিল সে টাকা পয়সা চুরি করেনি, অর্থাৎ সাধারণ চুরির জন্য সে আসেনি, সে এসেছিল মেডেলটাই নিতে। এইখানেই তো আমার প্রশ্ন, যদি চোর এসেই থাকে তাহলে সে টাকা পয়সা নিল না কেন, শুধুমাত্র মেডেলটা নিয়ে গেল কেন? ওই মেডেলটা তো সে বিক্রি করে যে টাকা পাবে তার চেয়ে বেশি টাকা আমার আলমারিতেই ছিল। নীলুদা সামান্য হেসে আবার বলল, মিস্টার রায়, অনেক সময় সামান্য কিছু জিনিসও অনেক দামি হয়ে যায়, তার দাম টাকা দিয়ে বিচার করাও যায় না। এই ব্যাপারটাও তো আপনি ঠিক বুঝবেন না। সে যাই হোক, আমি এখন চলি। আপনার এই কেসের ব্যাপারে আমাকে কয়েকটা কাজ করতে হবে, আর হ্যাঁ, এই কেসে আমায় পুলিশের সাহায্যও নিতে হবে। তবে আপনার চিন্তা নেই, আপনি যেভাবে ভাবছেন সেভাবে কিছুই হবে না। মিস্টার রায় একটু মনক্ষুণ্ণ হলেন বলে মনে হলো, কিন্তু আমাদের বাইরের গেট পর্যন্ত ছেড়ে দিতে এলেন। কাজের লোকটিকে দেখা গেল না। নীলুদা বলল, আপনার ওই কাজের লোকটি কোথায় গেল? মাধব একটু বাজারে গেছে, বাড়ির সমস্ত কাজকর্ম তাকেই করতে হয়। আমি বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণই আমার কাজকর্ম নিয়ে থাকতে হয় মিস্টার চক্রবর্তী। সব কিছু ওই দেখে, আর তাই তো ওকে ছাড়া আমার একদম চলে না। রাস্তায় নেমে গাড়ি ধরলাম না, আমরা হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম আমরা থানার দিকে চলেছি। এক সময় নীলুদাকে বললাম, কিছু বুঝতে পারছো নীলুদা? সমস্যাটা বড্ড জটিল, বুঝলি। যদি টাকা চুরি হতো তাহলে ভাবা যেত যে সাধারণ চোরের কাজ, কিন্তু শুধু মেডেলটাই চুরি হয়েছে, আর এই মেডেলের সঙ্গে অনেক বছর আগের অনেক সমস্যা জড়িয়ে রয়েছে। মিস্টার রায়ের বাবা মারা গেছেন 15 বছর আগে, আর তিনি ওই মেডেলটি পেয়েছেন 30 বছর আগে। সে 30 বছর আগে মেডেল পাওয়ার সময় এমন কি হয়েছিল যা মিস্টার রায়ের কাছেও বিরক্তির ব্যাপার। তাহলে তুমি এখন কি ভাবছো? এই মেডেলের ব্যাপারে খোঁজ নেবে? 30 বছর আগে মেডেলটা যখন মিস্টার রায়ের বাবা পেয়েছিলেন তখন কি হয়েছিল সেটা জানবে? স্পোর্টসের মধ্যে অনেক কিছু হতে পারে, বুঝলি সজল। আমি খোঁজ নিয়ে দেখেছি। মিস্টার রায়ের বাবা জগদীশ রায় একজন রানার ছিলেন। তিনি ওই মেডেল জিতেছিলেন ম্যারাথনে, জাতীয় স্তরের ম্যারাথনে তিনি একজনকে হারিয়ে ওই মেডেল জেতেন, কিন্তু তাছাড়া আর কোনো খবর এখনো পাওয়া যায়নি। সেই খবরটাই জোগাড় করতে হবে, বুঝলি। আমার কিন্তু মনে হচ্ছে এই মিস্টার রায় মিথ্যে কথা বলছে। তিনি নিজেই মেডেলটা কোথাও সরিয়ে রেখেছেন আর তারপর মিথ্যে কথা বলছেন। সেই কারণে তিনি পুলিশের কাছে যেতে চাইছেন না। না হলে তুমি ভাবো, ঘরের আলমারি তালা বন্ধ, ঘরের দরজাও তালা বন্ধ, তার মধ্যে থেকে মেডেলটা যাবে কোথায়? সম্ভাবনাটা যে আমার মাথায় আসেনি সেটা নয়, কিন্তু তাছাড়া কাজের লোকটি মিস্টার রায়ের সঙ্গেই গিয়েছিল, তার পক্ষে চুরি করা সম্ভব নয়, যদি না বাইরে থেকে কেউ চুরি করে তবে। কিন্তু সে ঘরে আলমারির চাবি বা পাবে কোথা থেকে? তবে একটা কথা সজল, ওই ঘরের আলমারির চাবিটা কিন্তু 1 বছর আগেই চুরি হয়ে গিয়েছিল। এই কথাটা আমার মনে ছিল না। নীলুদা যেন আমায় কথাটা মনে করিয়ে দিলেন। তবুও ঘরের দরজার চাবিটা তো চোরকে জোগাড় করতে হবে। এসব ভাবতে ভাবতেই থানায় চলে গেলাম। থানায় সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আমি যাকে সবুদা বলে থাকি, তার সাথে দেখা হলো। সে একটা কাজ করছিল। সবুদা আমাদের দেখে সামনে বসতে বলল, তারপর হাতের কাজটা সেরে নিয়ে বলল, নীলু, তোর কথা মতো খোঁজ চালাচ্ছি। তবে যে বছর জগদীশ রায় ওই মেডেল জেতেন সে বছর তার সঙ্গে দ্বিতীয় যে হয়েছিল তার কোনো একটা ঝামেলা হয়েছিল। অনেকেই বলেছিল জগদীশ রায়ের সঙ্গে তার মাঠের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। অনেকেই দাবি করেছেন জগদীশ রায় ভালোভাবে প্রথম হননি। মানে ভালোভাবে প্রথম হননি মানে? ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। সবুদা খবরের কাগজের কিছু একটা কাটিং বার করলো। আজ থেকে 30 বছর আগের খবরের কাগজ, বেশ পুরনো, তার কাটিংটা দেখেই বোঝা যায়।
সেটা নীলুদার দিকে এগিয়ে দিতেই আমি ঝুঁকে পড়ে দেখলাম একটা খবর ছাপা হয়েছে। এক ভদ্রলোক সোনার মেডেলটা গলায় পড়ে আছেন, তার পাশে আরও একজন ভদ্রলোক রূপোর মেডেল গলায় পড়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছেন তার দিকে। প্রথমজন যার গলায় সোনার মেডেল রয়েছে সেটাই হলো জগদীশ রায়, আর তার পাশে রূপোর মেডেল গলায় যিনি রয়েছেন তার নাম মনমোহন বিশ্বাস। সে সময় এরা দুজনেই এই এলাকা থেকে উঠেছিলেন, বেশ ভালো দৌড়েছেন দুজনে। প্রথমে স্টেট তারপর জাতীয় স্তরে তারা খেলেছেন, তবে সেবার শেষবার খেলেছিলেন ওই মনমোহন বিশ্বাস। তারপর থেকে তিনি যে কোথায় হারিয়ে গেলেন সে কথা কেউ জানে না। দ্বিতীয় আর প্রথমের মধ্যে একটা বিবাদ হয়েছিল, আচ্ছা তার কারণটা কি জানতে পেরেছিস? সবুদা মাথা নাড়ল, ভালো করে খবরের কাগজটা দেখল নীলুদা, তারপরে বলল, খবরের কাগজটা আমার কাছে রাখলাম, বুঝলি, আমার কাজে লাগতে পারে। তবে যদি এ ব্যাপারে আর কোনো খবর রাখতে পারিস তাহলে কিন্তু আমাকে জানাবি। থানা থেকে বেরিয়ে আমরা সোজা বাড়িতে গেলাম। নীলুদা খবরের কাগজটা বেশ যত্ন করেই তার কাছে রেখে দিয়েছিল। বাড়িতে এসে নিজের ঘরে বসে ডায়েরি নিয়ে কী যেন করল, তারপর মোবাইল তুলে কাকে যেন ফোন করলো কয়েকবার। সন্ধ্যের দিকে আমি নীলুদার ঘরে গেলাম, দেখলাম নীলুদার সিগারেট টানছে আর ডায়েরিতে কী যেন লিখছে। আমি ঘরে ঢুকেছি বুঝতে পেরে ডায়েরি থেকে মুখ না তুলেই বলল, সজল, এখন ঘরের চারপাশে ধোঁয়া, তুই ভেতরে আসিস না। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জানলাটা খুলে দিলাম। জানলা থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকে এলো। ধোঁয়া আস্তে আস্তে কমতে লাগলো। আমি বললাম, কিছু বুঝতে পারলে? আর ওই খবরের কাগজের কাটিংটা তো নিয়ে এলে, সেটা থেকে কোনো লাভ হলো? অনেক লাভ হয়েছে। এই জগদীশ রায় আর মনমোহন বিশ্বাসের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। যেবার জগদীশ রায় সোনার মেডেল জিতেছিলেন সেইবার মনমোহন রায় জিতেছিলেন রূপোর মেডেল, কিন্তু মনমোহন বিশ্বাস অভিযোগ করেছিলেন জগদীশ রায় কিন্তু সঠিকভাবে জেতেননি, একদম শেষে তিনি বেইমানি করেছিলেন। মনমোহন বিশ্বাসের কথায় ব্যাপারটা এমনভাবেই হয়েছিল যে কারোর চোখেই পড়েনি। কিন্তু এমনটা কি করে সম্ভব? সম্ভব। আসলে মোড় ঘোরার সময় যে দুজন প্রতিযোগী কাছাকাছি চলে আসে, অনেক সময় দুজনের মধ্যে গায়ে গায়ে ধাক্কা লেগে যায়। সেই সময় সুযোগ বুঝে জগদীশ রায় কাজটা করেছিল বলেই মনমোহন বিশ্বাস জানিয়েছে। তবে তার অভিযোগে কেউই তেমন গুরুত্ব দেয়নি, কারণ সমস্ত লোকেরা এবং বিচারকরা সেখানে উপস্থিত ছিল। তাদের মধ্যে থেকে সে এমন একটা কাজ করবে অথচ কেউ জানতে পারবে না, এটা কেউ মানতে পারেনি। তবে মনমোহন বিশ্বাস কিন্তু শেষ পর্যন্ত তার সিদ্ধান্তেই অটল ছিল। মানে মনমোহন বিশ্বাস তার বিরুদ্ধে অভিযোগ করেছিল, কিন্তু সেই অভিযোগে কেউ সাড়া দেয়নি। কিন্তু আজ এত বছর পরে মনমোহন বিশ্বাসের হয়ে যদি কেউ সোনার মেডেল চুরি করতে চায় তাহলে সে কে হবে? আর এত বছর পরেই বা কেন? অবিশ্বাস্য নীলুদা, এই কথাটা তো আমি ভেবেই দেখিনি। আচ্ছা, এই মিস্টার রায়ের সঙ্গে এমন কারোর যদি পরিচয় থাকে যার সঙ্গে ওই মনমোহন বিশ্বাসের পরিচয় রয়েছে, আর সে যদি মনমোহন বিশ্বাসের হয়ে এতদিন পরে... সেটাই তো কথা, এতদিন পরে কেন? এতদিন ধরে অপরাধী কি বা করছিল? মনমোহন বিশ্বাসের জন্য যদি সে প্রতিশোধ নিতে চায় তাহলে এতদিন সেই কাজটা করলো নাই বা কেন? হতে পারে এতদিন ধরে কোনো কারণে সে সুযোগ করে উঠতে পারেনি, আর এখন সুযোগ পেয়েছে তাই। তার মানে তুই বলতে চাইছিস মিস্টার রায়ের এবং তার চাকর মাধবের রাজস্থান চলে যাওয়াটা অপরাধের কাছে একটা সুযোগ ছিল? কিন্তু যদি সেটাই হয় তাহলে আলমারি এবং বাড়ির দরজার চাবি সে কোথা থেকে পেল? 1 বছর আগে যে চাবিটা হারিয়ে গিয়েছিল সেটাই কি? কিন্তু সেটাও যদি হয় তাহলে এতদিন পরে কেন? চাবিটা তো হারিয়েছিল অনেকদিন আগে। নীলুদা খাতায় কিছু লিখছিল, কিন্তু বারবার বেশ চিন্তিত হয়ে পড়ছিল, সেটা বুঝতে পারছিলাম। নীলুদাকে এভাবে চিন্তিত হতে আমি খুব কম দেখেছি। এই কেসটা যে বড় অদ্ভুত এবং জটিল সেটা বেশ বুঝতে পারছিলাম। নীলুদা অনেকক্ষণ চুপ করে নিজের কাজ করলো, তারপর বলল, আমার মনে কিন্তু একটা অদ্ভুত সম্ভাবনা আসছে। সেটা কেন আসছে তা বুঝতে পারছি না, তবে আসছে। তবে তার জন্য আমায় আরো 2 দিন অপেক্ষা করতে হবে। নীলুদার মুখে যে অদ্ভুত হাসিটা দেখতে পেলাম তা আমি চিনি। নীলুদা যখন কোনো একটা সিদ্ধান্তে এসে পড়ে
এবং সেই সিদ্ধান্তটা সে গভীরভাবে বিশ্বাস করে, তখন তার মুখে এমন একটা হাসি দেখা যায়। তুমি কি ভাবছো বলো তো নীলুদা? আজ নয়, তোর সামনে পরীক্ষা আছে, তুই যা গিয়ে পড়তে বস। কাল সকালে যখন বেরোবো তখন তোকে নিয়েই যাব, তখনই জানতে পারবি। নীলুদার কথা অমান্য করা যায় না। বাবা মা কদিনের জন্য গিয়েছে উত্তর ভারত ঘোরার জন্য, তাই সমস্ত দায়িত্ব এখন নীলুদার উপরেই। যদি বাবা মা এসে শোনে আমি ঠিকমতো পড়াশোনা করিনি, তাহলে বাবা ভীষণ রাগ করবে। তাই নীলুদার কথা এখন আমায় শুনতেই হবে। তাই বাধ্য ছেলের মতো চলে গেলাম। পরদিন সকালে খাওয়া দাওয়া সেরে নীলুদা আমার ঘরে এসে ঢুকল। সজল, তৈরি হয়ে নে, আমাদের একবার মিস্টার রায়ের বাড়িতে যেতে হবে। তখন আমি মনে মনে ভাবলাম, নীলুদা নিশ্চয়ই কেসটা সমাধান করতে পেরেছে। সমাধান করতে পারলেও অপরাধী কে, আর ওই বন্ধ ঘরের আলমারি খুলে চুরি করল কে? এই সব প্রশ্নগুলো জানার কৌতূহল আমার মনের মধ্যে বারবার উকি দিচ্ছিল। নীলুদা কেসের ব্যাপারে আর কিছু বলল না। একটু পরেই তৈরি হয়ে নিয়ে আবার বেরিয়ে গেলাম নীলুদার সঙ্গে মিস্টার রায়ের বাড়িতে। এবার কিন্তু দেখলাম সেখানে সবুদা আগে থেকেই উপস্থিত রয়েছে। নীলুদাই বোধহয় তাকে এখানে আসার জন্য বলে দিয়েছে। দেখলাম মিস্টার রায় আর সবুদা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা ঢুকতেই সবুদা বলে উঠল, ওই তো নীলু এসে গেছে, আয় আয়। আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার চক্রবর্তী, এত তাড়াতাড়ি আপনি সমস্ত কিছু সমাধান করে ফেললেন। কে চুরি করেছে আমার বাবার ওই মেডেল, আপনি কি জানতে পেরেছেন? সে কথা বলার আগে আরো কয়েকটা ব্যাপার আপনার জানা প্রয়োজন। আচ্ছা, ওই যে মাধব নামের ওই কাজের লোকটা কি আপনার বাড়িতে রয়েছে? তার ব্যাপারে কি আপনি সবকিছু খোঁজ খবর নিয়েই তাকে রেখেছিলেন? সত্যি বলতে সে নিজেই আমার কাছে এসেছিল কাজের জন্য। তাকে রেখেছিলাম আর বলেছিলাম কাজ পছন্দ না হলে তাকে রাখবো না। পরে তার কাজ পছন্দ হয়েছিল, তাই রেখে দিয়েছিলাম। কিন্তু কেন বলুন তো? বছর খানেক সে আপনার কাজ ছেড়ে চলে গিয়েছিল, সেই সময় আপনার একবারও মনে হয়নি সে হঠাৎ করেই কাজ ছেড়ে চলে গেল কেন? আপনাকে তো আমি বলেছিলাম সে কী কারণে কাজ ছেড়ে গিয়েছিল। আসলে আমি... না মিস্টার রায়, সে সেই কারণে কাজ ছেড়ে যায়নি। সে কাজ ছেড়ে গিয়েছিল অন্য কোনো কারণে। এবার আমার কাছে শুনুন। মাধব হলো আসলে মনমোহন বিশ্বাসের ছেলে মাধব বিশ্বাস, যে কথাটা হয়তো আপনি জানতেন না, তবে সে কিন্তু জানতো যে আপনি জগদীশ রায়ের ছেলে। এই কথায় মিস্টার রায় কেমন যেন অবাক হয়ে গেলেন। সে কি? এই কথাটা তো আমি জানতাম না, কিন্তু এটা আপনি কি করে জানলেন মিস্টার চক্রবর্তী? আপনি একটু চেষ্টা করলেই জানতে পারতেন। আপনি নিজে গিয়ে মাধবকে আপনার বাড়িতে কাজের জন্য পুনরায় এনেছিলেন, অথচ তার ব্যাপারে আপনি খুব বেশি খোঁজ খবর করার চেষ্টাও করেননি। হয়তো আপনি নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে এসব নিয়ে সময়ই পাননি, কিন্তু আপনার অবশ্যই খোঁজ করা প্রয়োজন ছিল। যখন আমার কাছে মাধব এসেছিল তখন আমার অবস্থা ভালো ছিল না, ব্যবসাটা ভালো চলছিল না, তাই কোনো কিছু না বুঝেই ওকে আমি রেখে দিয়েছিলাম। বাবার মৃত্যুর পরে মাধব আমার অনেক কাছের হয়ে ওঠে, তাই ওকে নিয়ে কখনো এমন কথা আমি ভাবতেও পারিনি। তবে এখন মনে হচ্ছে ভাবার প্রয়োজন ছিল। এমনকি সে যখন কাজ ছেড়ে চলে গিয়েছিল তারপরে তো ভাবার দরকার নিশ্চয়ই ছিল। আসলে মাধব আপনার কাছে কাজে এসেছিল আপনাকে চোখে চোখে রাখার জন্য। মাধব বিশ্বাস মনে করত যে সোনার মেডেলটি আপনার বাবা পেয়েছিল সেই মেডেলটা মাধবের বাবার প্রাপ্য ছিল, আর তাই সে আপনাকে চোখে চোখে রাখত। কিন্তু আপনার বাবা যতদিন বেঁচে ছিল ততদিন এই কাজটা করেনি। কিন্তু আমার মনে হয় সম্প্রতি তার বাবা মারা যাওয়ায় সেই কাজটি করতেই বাধ্য হয়েছিল। এই কাজের জন্য সে আগে থেকেই তৈরি হয়েছিল। তাই সে 1 বছর আগে ঘর পরিষ্কার করার ছুতোয় সে আলমারির চাবিটা চুরি করে রেখেছিল। তার প্রয়োজন ছিল শুধু বাইরের চাবিটা, সেটাও জোগাড় করে ফেলে কোনোভাবে, আর তারপরে বাকিটা আপনার সামনে। মিস্টার রায় অবাক হয়ে গিয়েছিলেন। তিনি অবাক হয়ে ঘরের চারিদিকে তাকিয়ে বললেন, মিস্টার চক্রবর্তী, মাধব কোথায়? মাধব তো আজ আসেনি। মাধব আর আসবে না। নীলুর কথার ভিত্তিতে আমি তাকে আগেই গ্রেফতার করেছি, এবং একটু জোর জবরদস্তি করতেই সে সমস্ত কথা স্বীকার করে ফেলে। আশেপাশে লোকেদের কাছ থেকে আমরা আগেই জানতে পেরেছিলাম আপনি রাজস্থানে যাওয়ার কয়েকদিন আগেই তার বাবা মারা গিয়েছে, আর তাতেই নীলুর সমস্ত কথা যেন জলের মতো পরিষ্কার হয়ে যায়।
তার মানে এতদিন ধরে মাধব আমার কাছে ছিল ওই একটাই কারণে, ওই সোনার মেডেলটা চুরি করার জন্য। আরও একটা কথা কিন্তু মাধব স্বীকার করেছে, আর সেটাই ছিল গুরুত্বপূর্ণ। বছর কয়েক ধরেই আপনাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। আপনার বুকে একটা ব্যথা আপনি অনুভব করেন মাঝে মাঝেই। আপনি যে ডাক্তারকে দেখান সেই ডাক্তারের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা আমরাও জানতে পেরেছি। আপনি ব্যাপারটা কিন্তু আমাদেরকে বলেননি, তবে এই ব্যাপারটা ব্যক্তিগতভাবে আমাকে খোঁজ নিতে হয়েছে একটি বিশেষ কারণে। একবার ভেবে বলুন তো মিস্টার রায়, এটা কবে থেকে শুরু হয়েছে ঠিক আপনার? মিস্টার রায় মন দিয়ে যেন ভাবলেন, তারপর বললেন, মনে পড়েছে মিস্টার চক্রবর্তী, এটা শুরু হয়েছে ঠিক তখন থেকে যখন মাধব একবার কাজ ছেড়ে আবার ফিরে এসেছিল, তার ঠিক পরেই। আসলে সে আপনার বাড়িতে কাজ করার সঙ্গে সঙ্গে আপনাকে অল্প অল্প করে একটি অতি গোপন বিষ দিয়ে আপনাকে তিলে তিলে মারার কথা ভেবেছিল। আর কিছুদিন সেই বিষ দিতে পারলে আপনার বুকের যে ব্যথা অনুভব হয় সেটা আরো বেড়ে উঠত। তারপর একসময় আপনি সত্যি মারা যেতে পারতেন। যেমনটাও ভেবেছিল যে আপনার বাবার প্রাপ্য শাস্তি সে আপনাকে দেবে, কিন্তু এর মাঝে হঠাৎ করে তার বাবা মারা যাওয়ায় সমস্ত ব্যাপারটাই গোলমাল হয়ে যায়। তখন সে সিদ্ধান্ত নেয় আপনার বাড়ি থেকে সোনার মেডেলটা চুরি করবে, এবং সেটাই হবে তার বাবার প্রতি তার দায়িত্ব পালন। আর সেই সময় আপনি রাজস্থান যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। মাধব এক ফাঁকে সাবানে আপনার বাড়ির বাইরের চাবির ছাপ তুলে নিয়ে যায়। বাড়ির সমস্ত কাজ সে করত, তাই কারোর এতে সন্দেহ হয়নি। চাবিটা বানিয়ে ফেলে তারপর এখান থেকে আপনার সঙ্গে রাজস্থান যাওয়ার আগে দুটো চাবি একজনকে দিয়ে যায়। সেই সুযোগ বুঝে বাড়িতে ঢুকে আলমারি থেকে মেডেলটা চুরি করে, কিন্তু বারবার সে বলে দিয়েছিল মেডেল ছাড়া অন্য কিছু চুরি না করতে, তাই চোর তার কথা শুনে অন্য কিছুই চুরি করেনি। কিন্তু লাভটা কি হলো? মাধব তো ধরাই পড়ে গেল, আর আর আমার মেডেলটা? সবুদা এবার একটা মেডেল বার করে সামনে চেয়ারে রাখলো। আমিও তখন দেখলাম মেডেলটা সোনার হলেও বেশ পুরনো, তা বোঝা যায়। লাল রঙের একটা কাপড়ে জড়িয়ে রাখা। সেটা টেবিলের ওপর রাখতেই তাড়াতাড়ি মিস্টার রায় সেটা তুলে নিয়ে বললেন, এই তো এটাই তো আমার বাবার সেই মেডেলটা। কোথায় ছিল এটা? ওনার বাড়িতে। নীলু সন্দেহ করেছিল, তারপর জেরা করতে গিয়ে অসংলগ্ন পাওয়া যায় তার কথায়। তখনই আমরা মাধবের বাড়িতে খোঁজ করে দেখি তার বাড়িতে রয়েছে এই মেডেলটা। তারপর তো সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যায়। দেখেছেন মিস্টার চক্রবর্তী, এতদিন ধরে মাধব আমার কাছে রয়েছে, অথচ একবারও তার মধ্যে এমন কোনো ব্যাপার আমি দেখিনি যাতে বুঝতে পারি যে সে এত কিছু ভেবে রেখেছে। মাধবের উপর আপনার অতিরিক্ত বিশ্বাস এবং ভালোবাসাই মাধবের প্রতি আমাকে একটু একটু করে সন্দেহপ্রবণ করে তোলে। কিন্তু আপনি যখন বললেন মাধব আপনার সঙ্গে রাজস্থান গিয়েছিল, তখন আর সে সন্দেহ থাকে না। কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারলাম এই মাধব হলো আসলে মনমোহন বিশ্বাসের ছেলে। তখন আর বুঝতে বাকি রইল না, তবে তখনও বুঝতে পারছিলাম না যে মাধবকে কিভাবে ধরব। তারপরে বুঝতে পারলাম যে মাধব যদি নিজের সমস্ত কিছু স্বীকার না করে তাহলে তাকে ধরা সম্ভব নয়। তাই একটা পরিকল্পনা করি, তাকে জেরা করতে হলে এমনভাবে করতে হবে যাতে সে বুঝতে না পারে তাকে জেরা করা হচ্ছে। তাই আমি আর সবু মিলে তাকে বিশ্বাস করালাম যে আসলে সেদিন আপনার বাবা জগদীশ রায় বেইমানি করেই তার বাবা মনমোহন বিশ্বাসকে হারিয়েছিল। আজ থেকে 30 বছর আগের আসল সত্যিটা যখন আমরা কেউই জানি না, তখন এটুকু মিথ্যার আশ্রয় নেওয়াই যায়। কি বলেন মিস্টার রায়? মিস্টার রায়ের দিকে তাকিয়ে দেখলাম তিনি চুপ করে বসে রয়েছেন, কোনো কথা বলছেন না। একটু পরে তিনি গলা খাঁকড়িয়ে নিয়ে বললেন, সত্যি বলতে মাঝে মাঝে বাবা আমায় বলতেন যে তিনি একটা বড় ভুল করেছিলেন এক সময়, তবে সেই ভুলের প্রায়শ্চিত্ত তিনি কখনো করতে পারবেন বলে মনে হয় না। আর আমি যদি সুযোগ পাই তাহলে যেন সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করি। আমার মনে হয় বাবা এই ভুলের কথাই বলেছিলেন। তাই যদি মেডেলটা দিয়ে দেওয়া হয় মাধবকে, আর কোনো রকম শাস্তি না দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে বেশ খুশি হব আমি মিস্টার চক্রবর্তী, মিস্টার বন্দ্যোপাধ্যায়। আপনারা আমাকে একটু সাহায্য করুন। মিস্টার রায়ের মুখের দিকে তাকিয়ে নীলুদা আর সবুদা একে অপরের মুখ চাওয়াচুই করল। তারপর বলল, কেন জানি না মিস্টার রায়, আমার এটাই মনে হয়েছিল, তাই মাধবকে আমি আমার সঙ্গেই নিয়ে এসেছি। নীলুদা ইশারা করতেই সবুদার ডাকে একজন কনস্টেবল মাধবকে নিয়ে ঘরে ঢুকল। মাধব মাথা নিচু করে এগিয়ে আসতেই
তাকে বসতে বলা হলো। মাধব বসল না। তাকে নীলুদা বসতে বলতেই মাধব এবার বসল। মিস্টার রায় বললেন, মাধব, বাবার মৃত্যুর পরে আমি কখনোই বাবার ওই মেডেলের আর এই সমস্ত ব্যাপার নিয়ে ভাবিনি। আমি সবসময় ব্যবসা নিয়েই ভেবেছি, ব্যবসাটাকে কিভাবে দাঁড় করানো যায় তাই নিয়েই ভেবেছি। তাই এইসব দিকে আমি কখনো নজর দিতে পারিনি। আমি তোমায় সর্বোচ্চভাবে বিশ্বাস করে তোমার উপরে সমস্তটা ছেড়ে দিয়েছিলাম। তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলে মাধব? মাধব কোনো কথা বলল না। মিস্টার রায় আবার বললেন, এই নাও মেডেলটা, আমি তোমাকে এটা দিয়ে দিলাম। সত্যি বলতে এটার জন্যই আমি মিস্টার চক্রবর্তীর কাছে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল মেডেলটা কেউ চুরি করেছে, কিন্তু সত্যি বলতে আমি যদি তখন জানতাম তুমি সেই মনমোহন বিশ্বাসের ছেলে এবং তুমি এই কারণেই মেডেলটা নিয়েছো, তাহলে আমি মিস্টার চক্রবর্তীর কাছে যেতাম না। আমার বাবা মৃত্যুর আগে পর্যন্ত প্রতিদিন ওই একটাই কথা বলতো যে ওই মেডেলটা তার প্রাপ্য ছিল। আমি এটা সহ্য করতে পারতাম না। আমি আপনার কাছে কাজ করে এইটা বুঝতে পেরেছিলাম যে আপনি খুব ভালো মানুষ। আপনার মতো মানুষ আমি কোথাও খুঁজে পাবো না। কিন্তু তবুও বাবাকে দেওয়া কথাটা আমাকে রাখতেই হতো। তাই আমি চেয়েছিলাম আর কোনো ক্ষতি না করে শুধু ওই মেডেলটা নিয়ে বাবাকে দেওয়া কথা রাখবো, তারপর আপনার সাথেই থাকবো। কিন্তু এই লোকগুলোর জন্য সমস্তটা মাটি হয়ে গেল। উনি না থাকলে আপনি জানতেও পারতেন না যে মেডেলটা আমি নিয়েছি, আর তাহলে আর কোনো সমস্যাই হতো না। মাধব আর কিছু বলল না। বেশ, আপনার যখন কোনো অভিযোগ নেই মাধবের বিরুদ্ধে, তাহলে তাকে আমরা গ্রেফতার করছি না। আপনাদের সমস্যাটা আপনারা যেভাবে পারেন মিটিয়ে নিন। নীলু, চলো বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে এলাম। তবে তার আগে মিস্টার রায় মেডেলটা মাধবের হাতে তুলে দিল। বাইরে এসে নীলুদা বলল, সত্যি সজল, অদ্ভুত একটা কেস আমাদের হাতে এসেছিল। এমন কেস কিন্তু খুব সহজে দেখা যায় না। আমিও মনে মনে ভাবলাম সত্যিই তাই। তবে মেডেলটা কি সত্যি মাধবের বাবা মনমোহন বিশ্বাসের প্রাপ্য ছিল, নাকি সত্যি সেটা মিস্টার রায়ের বাবা জগদীশ রায়ের প্রাপ্য ছিল, তার উত্তরটা জানা হলো না। তবে মনে মনে বেশ খুশি হয়েছিলাম কেসটা শেষ হয়েছে। এবার পরিজেঠুর সঙ্গে আমরা মুর্শিদাবাদ যাব সেই ঘড়িটা আনতে।